শুভ সন্ধ্যা সবাইকে। আজ 21 মে 6 জ্যৈষ্ঠ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো টাকার বিনিময়ে টিকিট ফাঁস কংগ্রেস নেতার গোপন ভিডিও, কড়া পদক্ষেপ করা হবে বললেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে পরিবার চালায় ওরা, বললেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। এআইইউডিএফের মতো বেনিশ হয়ে যাবে কংগ্রেসও, বললেন সাংসদ মিশন রঞ্জন দাস। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। স্বপ্নের প্রকল্প মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরি, সন্তোষ প্রাক্তন বিধায়ক আমিনুলের। বিচারক হতে হলে আইনজীবীর থাকতে হবে 3 বছর কাজের অভিজ্ঞতা, পুরনো নিয়ম ফেরালো শীর্ষ আদালত। নাগরিক পঞ্জিতে নাম থাকলেই এফটির ঘোষণা বাতিল হয় না, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। দায়সারাভাবে ড্রেনের উপর স্ল্যাব বসানোর কাজে খুব লালা শহরে। এবং সর্বশেষ খবরটি হলো যুদ্ধবিরতির পর উপত্যকা জুড়ে ছড়িয়ে থাকা পাকগুলা নিয়ে আতঙ্কে কাশ্মীরিরা। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার নামে এক প্রার্থীর কাছ থেকে কংগ্রেসের এক রাজ্য নেতার মোটা টাকা নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই তুলপাড় শুরু হয়েছে দলের অন্দরমহলে। ভিডিওতে পলিথিনের ডুঙ্গায় করে টাকা নিতে দেখা গেছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর ছেলে আমিনুর রশিদ চৌধুরীকে। এ নিয়ে দলের ভিতরেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় এজাহার দিয়েছেন টিকিট বঞ্চিত আসান চৌধুরী নামের একজন। যদিও ভিডিওটি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি আমিনুর, তবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের জেলা সভাপতি রজত চক্রবর্তী। অন্যদিকে প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে এরা পরিবার চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। এআইইউডিএফ দলের মতো কংগ্রেসও বেনিশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস। পঞ্চায়েত নির্বাচনে টাকার খেলা হয়েছে কংগ্রেসে। কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের লুটে পুটে খেয়েছেন দলীয় একাংশ নেতা। জেলা পরিষদ পদে এক একজন প্রার্থীর কাছ থেকে 20 থেকে 30 লক্ষ টাকা করে টাকা নেওয়া হয়েছে। এমনকি জিপি এপি ইত্যাদি পদের টিকিট প্রত্যাশীদের কাছ থেকে মোটা টাকা হাতিয়েছেন কংগ্রেসের একাংশ নেতা। এ নিয়ে নির্বাচনের আগ মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে কংগ্রেসের অন্তর্মহল। টিকিট বঞ্চিতরাই দলীয় নেতাদের বিরুদ্ধে এই মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেস নেতা তথা শ্রীভূমি জেলার ইনচার্জ স্বপন মণ্ডলের নেতৃত্বে। এই টাকা আদায়ের অভিযোগ তুলেন দলের টিকিট বঞ্চিতরা। স্বপন ও আমিনুর রশিদের ইশারায় জেলা সভাপতি রজত চক্রবর্তী প্রার্থীদের নিজ বাড়িতে ডেকে নিয়ে বি ফর্ম দিয়েছেন। টাকার বিনিময়ে বাড়িতে ডেকে বি ফর্ম দিয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন টিকিট বঞ্চিতরা। যদিও তারা এতদিন টাকা নেওয়ার কোনো প্রমাণ দিতে পারেননি। এতে অভিযুক্ত নেতারা এতদিন শিরদাঁড়া উঁচু করেই চলাফেরা করছিলেন। কিন্তু গত সোমবার আমিনুর রশিদের একটি ভিডিও প্রকাশ্যে আসে। এতে পলিথিনের ডুঙ্গার ভিতরে করে টাকার বান্ডিল নিতে দেখা গেছে তাকে। জানা গেছে সালিম আহমেদ নামের এক প্রার্থী টিকিটের জন্য এই টাকা দিয়েছিলেন। এমনকি টাকা দেওয়ার ভিডিও গোপনে ক্যামেরাবন্দি করেন তিনি। আর সোমবার এই ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই তুলপাড় শুরু হয় কংগ্রেসের অন্দরমহলে। দলীয় একাংশ কর্মী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়তে শুরু করেন। মঙ্গলবার আমিনুরের বিরুদ্ধে সদর থানায় এজাহার দিয়েছেন আসান চৌধুরী নামের একজন। তিনি নির্বাচনের আগেই আমিনুরের বিরুদ্ধে তার কাছ থেকে 4 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন। ভিডিও প্রকাশ্যে আসায় আমিনুরকে অভিযুক্ত করে এজাহার দিয়েছেন তিনি। এদিকে আমিনুরের ভিডিও প্রকাশ্যে আসার ঘটনায় মন্তব্য করেছেন রজত চক্রবর্তী। তিনি বলেন, আমি ভিডিওটি দেখেছি, ভিডিওটি প্রদেশ নেতৃত্বের হাতেও পৌঁছেছে। ঘটনার সত্যতা যাচাই করে আমিনুরের বিরুদ্ধে নিশ্চিত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি। যদিও এ নিয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আমিনুর। তার সঙ্গে যোগাযোগ করলে বলেন, আমার লিগ্যাল সেল ঘটনাটি দেখছে, তাই আপাতত কোনো মন্তব্য করছি না আমি। অন্যদিকে ঘটনাটি নিয়ে কংগ্রেস নেতাদের আক্রমণ করেছেন কমলাক্ষ। বলেন, প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে পরিবার চালাচ্ছেন ওই দলের একাংশ নেতা। পরিবার চালানোর এটাই তাদের একমাত্র আয়ের উৎস। এই টাকা থেকে প্রদেশ সভাপতি ভূপেন বোরাও ভাগ পেয়েছেন। তার নির্দেশেই প্রার্থীদের কাছ থেকে টাকা লুটে নিয়েছেন কংগ্রেসের নেতারা। যারা দলের জন্য দিনরাত দৌড়ঝাঁপ করছেন, তাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার সত্যতা প্রকাশ্যে এসেছে বলে মন্তব্য করেন কমলাক্ষ। এআইইউডিএফ দলের মতো কংগ্রেসও বেনিশ হয়ে যাবে। দলীয় নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ কংগ্রেসের একাংশ কর্মীরাই তুলেছিলেন। তাদের কাছে দল কিছুই নয়, টাকা দেখলে তারা যে কোনো কিছুই যে করতে পারেন তা পরিষ্কার হয়ে গেছে বলে মন্তব্য করেন মিশন রঞ্জন দাস। পরবর্তী খবরটি হলো স্বপ্নের প্রকল্প মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরি, সন্তোষ আমিনুলের।
এমএসডিপি অর্থাৎ অধুনা পিএমজিপিকে প্রকল্পে 30 কোটি টাকা ব্যয়ে সোনাইয়ে তৈরি হয়েছে মডেল রেসিডেন্সিয়াল স্কুল। নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। এবার গোবিন্দনগরে ভরিলা টিলার উপর নির্মিত দৃষ্টিনন্দন স্কুলটিতে পঠন পাঠন শুরু হওয়ার অপেক্ষা। স্কুলটি সংযোজিতে ইতিমধ্যেই সংখ্যালঘু উন্নয়ন বিভাগকে চিঠি দিয়েছে পূর্ত বিভাগ। স্কুল চত্বর পরিদর্শন করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। পূর্ত বিল্ডিং বিভাগের শিলচর উদারবন সোনাই দোলাই ডিভিশনের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশু দাস ও জেইআর ইন্টারমিডিয়েটকে সঙ্গে নিয়ে পুরো স্কুল চত্বর ঘুরে দেখেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল। বাস্তুকারদের কাছ থেকে বুঝে নেন নির্মাণ কাজের বিভিন্ন খুঁটিনাটি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক আমিনুল জানান, তিনি বিধায়ক থাকাকালীন 2017 সালে এই স্কুলের নির্মাণ কাজ শুরু হয়। এটি তার স্বপ্নের প্রকল্প ছিল। মূলত পূর্ব সোনাই এলাকার শৈক্ষিক বিকাশের লক্ষ্যে পূর্ব সোনাই কোথাও স্কুলটি করতে বদ্ধপরিকর ছিলেন, কিন্তু বাদশাদে পর্যাপ্ত জমি, স্কুলের জন্য 50 বিঘা জমির প্রয়োজন ছিল। এত বিশাল পরিমাণ জমি পাওয়া যাচ্ছিল না কোথাও। অবশেষে গোবিন্দনগরের মণিপুরী সম্প্রদায়ের মানুষ জমি দিতে রাজি হন। এদিন জমিদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আমিনুল। এ স্কুলের ভূমি খুঁজে পেতে সাহায্য পেয়েছেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন 2 অধ্যক্ষ প্রয়াত তজমুল আলী মজুমদার ও মোহন সিংহের অবদানের কথাও স্মরণ করেন তিনি। এই স্কুল চালু হলে এলাকার শৈক্ষিক বিকাশ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি গোবিন্দনগর গ্রামের অর্থনীতিতেও ধনাত্মক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশু দাস বলেন, স্কুলটি নির্মাণে আমিনুল হক লস্করের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন তারা। বিধায়ক পদ চলে যাওয়ার পর সবসময় এই স্কুলের নির্মাণ কাজের খোঁজ নিতেন তিনি। এদিন গোবিন্দনগরে আমজুর নদীর উপর নবনির্মিত সেতু পরিদর্শন করেন আমিনুল। এই সেতুটিও তার আমলেই বরাদ্দ হয়। বর্তমানে সেতু দিয়ে যানবাহন পারাপার করছে। সেতুটিকে গোবিন্দনগরের কৃতি সন্তান প্রাক্তন বিধায়ক শুভঙ্কর সিংহের নামাঙ্কিত করতে সরকারের কাছে দাবি জানান আমিনুল। বলেন, এ জায়গায় সেতু তৈরির জন্য দীর্ঘ 40 বছর দৌড়ঝাঁপ করেছেন প্রাক্তন বিধায়ক শুভঙ্কর সিংহ। এ 4 দশকে যে কজন বিধায়ক নির্বাচিত হয়েছেন সবার কাছ থেকেই নোট নিয়েছেন এই সেতুর জন্য। জীবদ্দশায় সেতুটি আর করে দিতে পারেননি শুভঙ্কর। তার স্বপ্নকে সাকার করতে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে বলে কয়ে সেতুটি বরাদ্দ করিয়েছেন আমিনুল। এই সেতু তৈরি হওয়ায় গোবিন্দনগর মডেল রেসিডেন্সিয়াল স্কুলেরও দূরত্ব অনেকটা হ্রাস পেয়েছে। এদিন আমিনুলের সঙ্গে ছিলেন সোনাই ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি খসরু আলম চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক বাবুল আহমেদ লস্কর, আলম চৌধুরী, জুবাইর লস্কর, কাপ্তানপুর থেকে নবনির্বাচিত এপি সদস্য আব্দুল ওয়াজিদ মজুমদার প্রমুখ। পরবর্তী খবরটি হলো, বিচারক হতে হলে আইনজীবী থাকতে হবে 3 বছর কাজের অভিজ্ঞতা। পুরনো নিয়ম ফেরালো শীর্ষ আদালত। আইনের স্নাতক হলেই আর নিম্ন আদালতের বিচারক হওয়া যাবে না। ম্যাজিস্ট্রেট হতে গেলে আইনজীবী হিসেবে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিচার প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকলেও চলবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR গাভাইয়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এই রায় দিয়েছে। শীর্ষ আদালত সাফ বলে দিয়েছে, আদালতের কাজকর্ম এবং বিচার প্রক্রিয়া বোঝার জন্য সরাসরি অভিজ্ঞতা সবচেয়ে প্রয়োজনীয়। শুধুমাত্র বই পড়ে বা ডিগ্রি নিয়ে বিচারক হওয়া উচিত নয়। তাই আদালত সহ বিচার প্রশাসনের চাকরিতে যোগদানের ক্ষেত্রেও 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রসঙ্গত 2002 সাল পর্যন্ত নিম্ন আদালতের বিচারক হতে আদালত প্রশাসন অথবা আইনজীবী হিসেবে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ছিল। তবে ওই বছর সুপ্রিম কোর্ট সেই শর্ত বাতিল করে দেয়। শীর্ষ আদালতের তখন যুক্তি ছিল, এর ফলে আইনের কৃতি স্নাতকেরা বিচার বিভাগের সঙ্গে যুক্ত হতে আরো আগ্রহী হবে। পরে ওই একই বছরে একটি মামলায় দাবি করা হয়, সুপ্রিম কোর্টের ওই রায়ের প্রতিক্রিয়া ভালো হয়নি। আদালতে কাজের পরিবেশ এবং নিয়ম কানুন সম্পর্কে পূর্ব ধারণা না থাকায় নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটদের নির্দেশ সিদ্ধান্তে অনেক ফাঁক থাকছে, ন্যায় বিচার থেকে অনেক বঞ্চিত হচ্ছে। মামলায় বলা হয়, অনভিজ্ঞ বিচারকরা অনেক সময় মামলা ঠিকভাবে অনুধাবন করতে পারছেন না। বাস্তব অবস্থা সম্পর্কে তাদের ধারণা কম। 3 বছর আগের সেই মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাদের 23 বছর আগের রায় ফিরিয়ে নিয়ে পুরনো শর্ত পুনর্বহালের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি গাভাইয়ের বেঞ্চ মনে করে, এজলাস এবং আদালত প্রশাসনের কাজকর্ম সম্পর্কে পূর্ব ধারণা না থাকলে ন্যায় বিচার দেওয়া কঠিন। পরবর্তী খবরটি হলো, নাগরিক পঞ্জিতে নাম থাকলেই এফটির ঘোষণা বাতিল হয় না। হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। আইন অনুযায়ী ফরেনার্স ট্রাইব্যুনাল কোনো ব্যক্তিকে বিদেশি ঘোষণা করলে তিনি এনআরসিতে অন্তর্ভুক্ত হতে পারেন না। কিন্তু কোনোভাবে অন্তর্ভুক্ত হলেও এর অর্থ এটা নয় যে তাকে এফটির বিদেশি হিসেবে চিহ্নিত করার অভিমত বাতিল হয়ে যাবে।
গৌহাটি হাইকোর্টের এই রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে এফটির অভিমতে অসন্তুষ্ট রফিকুল হকের দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে প্রতিকার মিলল না। তার বিরুদ্ধে বিদেশি মামলার সূত্রপাত শিবসাগরের সীমান্ত পুলিশ শাখার এক প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে। রফিকুলের বিরুদ্ধে এফটিতে মামলা পাঠায় সীমান্ত পুলিশ। এই মামলার অভিমত দিতে গিয়ে এফটি জানায় 1971-এর 25 মার্চের পর অবৈধভাবে আসামে প্রবেশ করেছেন রফিকুল, অতএব তিনি বিদেশি। এই অভিমতকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান আবেদনকারী, কিন্তু এফটির অভিমতকেই বহাল রাখে হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন রফিকুল, কিন্তু হাইকোর্টের অভিমতকেই যথার্থ বলে জানিয়ে দেন দুই বিচারপতি মনোজ মিশ্র এবং সঞ্জয় করুলের ডিভিশন বেঞ্চ। ট্রাইব্যুনালের নোটিশ পেয়ে মামলা লড়ার পূর্বে আবেদনকারী রফিকুল জানান মোহাম্মদ মজুদ আলীর ছেলে তিনি, মায়ের নাম মরিয়ম বিবি। লিখিত বয়ানে একথা জানানোর পাশাপাশি আবেদনকারী ট্রাইব্যুনালকে জানিয়েছেন মজুদ আলী ধুবড়ী জেলার গৌরীপুরের দাওবাঙ্গি গ্রামের বাসিন্দা। আবেদনকারীর ঠাকুরদা জয়নাল আবেদিনের নাম 1966-র ভোটার তালিকায় রয়েছে। এছাড়া আবেদনকারী তার স্কুল সার্টিফিকেট 1966, 1970, 2010 এবং 2016-র ভোটার তালিকা পেশ করেন, কিন্তু ট্রাইব্যুনাল জানায় জয়নাল আবেদিনের ঠিকানায় বৈপরীত্য রয়েছে। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে এই তথ্য উঠে আসে যে দাওবাঙ্গির রহিম শেখের পুত্র জয়নাল আবেদিন শেখ এবং কেকুরচর গ্রামের রহিম শেখের পুত্র জয়নাল আবেদিন শেখ একই ব্যক্তি কিনা সেটা বোঝা মুশকিল। এই মামলা হাইকোর্টের দরবারে গেলে আদালত তার পর্যবেক্ষণে জানায় আবেদনকারী 1946-এর বিদেশি আইনের 9 নং ধারার অধীনে তার নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের মতে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট নথি যাচাই করেই বলেছে যে ভোটার তালিকাগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তির দুই জায়গার বাসিন্দা হওয়ার বিষয়টি গুলমেলে হলফনামা দিয়ে কিংবা কোনো নথিগত তথ্য দিয়ে আবেদনকারীর জানানো উচিত ছিল যে তার পূর্বপুরুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে অভিবাসী হয়েছিলেন, কিন্তু ট্রাইব্যুনালের মতে আবেদনকারী এমন কোনো তথ্য পেশ করেননি। ডিভিশন বেঞ্চ এটাও লক্ষ্য করেছে 2018 সালে প্রকাশ করা হয়েছিল খসড়া নাগরিকপঞ্জি। এর আগে 2017-এর 4 মার্চ আবেদনকারীকে বিদেশি ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল। আব্দুল কুদ্দুস বুরাম ভারত সরকারের মামলার প্রসঙ্গ টেনে ডিভিশন বেঞ্চ বলেছে ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত ব্যক্তির নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হতে পারে না, আর হলেও তার জন্য ট্রাইব্যুনালের ঘোষণা বাতিল হয়ে যায় না। পরবর্তী খবরটি হলো লালা পৌরসভা অত্যন্ত দায়সারাভাবে শহরের ড্রেনের উপর ভাঙ্গা স্ল্যাব সরিয়ে নতুন করে স্ল্যাব বসাচ্ছে। এতে দেখা দিয়েছে শহরের নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ, কারণ যেভাবে ভাঙ্গা স্ল্যাব সরিয়ে নতুন স্ল্যাব বসানো হচ্ছে তাতে ফাঁক থেকে যাচ্ছে, ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন পদযাত্রীরা। লালা শহরের পুরো বোর্ডের এই খামখেয়ালিতে ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে অনেককে। বিশেষ করে শিশু কিশোররা এসব বসানো স্ল্যাব দিয়ে হাঁটতে গিয়ে ফাঁকে পা ঢুকে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। একেবারে দায়সারাভাবে নতুন স্ল্যাব বসানো হচ্ছে বলে অনেকের অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখে সঠিকভাবে স্ল্যাব বসানোর দাবি জানিয়েছেন অনেকে। এছাড়া ফুটপাত জুড়ে রয়েছে একাধিক দোকানের পসরা, ফলে হাঁটতে গিয়ে অনেকে দুর্ভোগের শিকার হচ্ছেন। পরবর্তী খবরটি হলো যুদ্ধবিরতির পর উপত্যকা জুড়ে ছড়িয়ে থাকা পাকগুলা নিয়ে আতঙ্কে কাশ্মীরিরা। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হলেও আতঙ্ক কাটেনি কাশ্মীরের বাসিন্দাদের, কারণ বহু জায়গায় এখনো পড়ে রয়েছে পাক বাহিনীর চূড়াগুলা, যা থেকে বিস্ফোরণ হয়নি। অনেকের আশঙ্কা সেগুলি পরে ফাটতে পারে, আর তেমন হলে কি হবে সেটা ভেবেই আতঙ্কে রয়েছেন সকলে। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরের নানাগালি সাহেব এলাকায় এমন এক বাতিল পাকগুলা দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন যুদ্ধবিরতির একদিন পর এটির খোঁজ পাওয়া যায়। বিস্ফোরণ হয়নি ঠিকই, তবে এটি থেকে আগুন বেরোতে দেখেছেন অনেকেই। বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে তারা ভিডিও পাঠাতে বলেন বলে দাবি স্থানীয়দের, কিন্তু কিভাবে ভিডিও করবেন? বিস্ফোরণের বয়ে ওই বোমার দ্বারে কাছে যেতেও ভয় পাচ্ছেন সেখানের বাসিন্দারা। উল্লেখ্য, পাক বাহিনীর হামলায় পুঞ্চ জেলাতেই 13 জনের মৃত্যু হয়েছিল বলে খবর। সেখানে এখনো পাকগুলা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। রফিক নামের এক যুবক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এখনো সেটা ফাটেনি, কিন্তু একদিন যে ফাটবে তা প্রায় নিশ্চিত। জেলার স্কুল খুলে গেছে, সবকিছু স্বাভাবিক হচ্ছে। ওই রাস্তা দিয়ে তো অনেক লোক যায়, বাচ্চারাও স্কুল থেকে ফিরবে, ওই গুলার কাছেও অনেকে যাবে। তখন যদি বিস্ফোরণ হয় ওই ভয়ে দিন কাটাচ্ছেন সবাই। তিনি জানান স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সেনাকেও খবর দিয়েছেন। কয়েকদিন আগেই গুলা থেকে আগুন এবং ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল, যদিও এতদিনেও গুলার ব্যাপারে খোঁজ নিতে কেউ আসেননি বলে অভিযোগ। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন কয়েক বছর আগে এমনই এক অকেজ গুলা ফেটে একটি বাচ্চা গুরুতর জখম হয়েছিল, তার 2টি হাত উড়ে গিয়েছিল। আবারও তেমন ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা। পুঞ্চ ছাড়াও নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকার শাহপুরের বিভিন্ন প্রান্তে এমনই একাধিক পাক গুলার সন্ধান পাওয়া গেছে।
আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।